করছি আজকে আমার ফার্স্ট ইয়ারের ক্লাস এবং আমি মোটামুটি ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর দুইটা মেডিসিন পড়ালেই কিন্তু ফার্স্ট ইয়ারের কোর্সগুলি শেষ হবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করছি আজকের ক্লাসটাতে আপনাদেরকে প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরতে। আজকের ক্লাসটি হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম অর্থাৎ অ্যান্টিম টার্ট, আমরা সংক্ষিপ্ত করে যেটা বলি অ্যান্টিম টার্ট। যদি কারো কোনো ক্লাস দিচ্ছে শুনতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ক্লাসের শেষে আপনারা বলবেন, নোট করে রাখুন। আমি ইনশাল্লাহ প্রেজেন্টেশনে পরে চেষ্টা করব সেগুলো তুলে ধরতে। কমন নেম টার্টেল ইনটিক, এটা আসলে একটু মানে এটা কি এক ধরনের ওই পটাশিয়াম থেকে, হ্যাঁ অ্যান্টিমোনিয়াম পটাশ, যার কারণে আমি এটার কোনো ছবি রাখি নাই, কারণ পটাশিয়াম থেকে সাধারণত এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকামটা তৈরি। হ্যাঁ, তো এটার অ্যাফিনিটিটা কোথায় আমরা জেনে নেই। এটা একটা রাসায়নিক পদার্থ। অ্যাফিনিটিটা হচ্ছে অ্যাঙ্গার ভ্যাক্সেশন। আমরা একটু খেয়াল করি, অ্যাঙ্গার রাগে টিকা দেওয়ার পর ভ্যাক্সেশন এবং ভ্যাকসিনেশন টিকা দেওয়ার পর ড্রাম বেসমেন্ট, অর্থাৎ যাদের যে নিচতলাটা একটু ডাম্প ওয়েদার থাকে বা একটু ভেজা থাকে, সেখান থেকে যদি কোনো রোগ ছড়ায় বিশেষ করে শিশুদের, সেক্ষেত্রে ডিবিডিটি, জিভেন্সি, বেশি কথা বলা, আফটার ইটিং, অতিরিক্ত পরিমাণ খাওয়া বা খাওয়ার ফলে যে রোগগুলি দেখা যায় সেই সব ক্ষেত্রে সাধারণত এনটিএম টার্ট খুব ভালো কাজ করে। মডালিটিস ইন ইভিনিং, তার মানে বাড়ে কখন, এই চিহ্নটা হচ্ছে বাড়ার চিহ্ন, আমরা জানি সবাই এটা হচ্ছে বৃদ্ধি পায়, অর্থাৎ তার রোগ লক্ষণগুলি কখন বৃদ্ধি পায়। ইন ইভিনিং, লাইং ডাউন এট নাইট, ফ্রম ওয়ান, এগুলো বাংলা বলে দেওয়ার কিছু নাই, আমরা সবাই জানি। বিকাল বেলা যখন সে রাতের বেলা একটু লাইং ডাউন পজিশনে শয় তখন। ওয়ান, একটু উষ্ণ পরিবেশে, ডাম্প ওয়েদারে, ঠান্ডা কোনো টক এবং দুধ যদি খায় তাহলে তার রোগ লক্ষণ বেড়ে যায়। সকালবেলা সিটিং ডাউন মানে বসার পজিশনে, হোয়েন সিসেট অর্থাৎ যখন সে নদীর সিটেড মানে বসে আর কি, হ্যাঁ বসলে। রাইজিং ফ্রম এ সিট, সিটের উপরে একটু রাইজ করে রাখলে, এবং চেঞ্জ অফ ওয়েদার ইন স্প্রিং, অর্থাৎ যখন যে ওয়েদারটা চেঞ্জ হয়, বসন্তকাল বিশেষ করে যখন আসে, যখন ওয়েদারটা চেঞ্জ হয়, এই সময়ে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এবার আমি আসি হ্রাস কিভাবে হয়। সিটিং ইরেক্ট, ইরেকশন, expectation, vomiting, line on right side, motion, cold and open air, অর্থাৎ তার গয়ের উঠলে যে ঠান্ডা লাগবে, যে ভিতর থেকে একদম শ্লেষ্মা বেরোয়, শ্লেষ্মা উঠলে যেটাকে এক্সপেকটেশন করা হয়। ইরেকটেশন মানে ঢেকুর উঠলে, ইরেকটেশন প্রচুর পরিমাণ ঢেকুর উঠলে, বমি করলে, রাইট সাইড করে শুইলে, হাঁটা চলা করলে, ঠান্ডা এবং খোলা বাতাসে, এই ধরনের ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম পেশেন্টরা বেটার ফিল করে, অর্থাৎ আরাম বোধ করে। এইবার আমি আসি অ্যান্টিমোনিয়াম টার্টারিকামের একদম জিস্ট কিছু কথা, অর্থাৎ এক কথাতে কিভাবে আমি অ্যান্টিমোনিয়াম টার্টারিকামকে চিনবো, যেটাকে আমরা কিনুট বলি। এখন কিনুট তো আমি অনেক জায়গায় ব্যাখ্যা করেছি, তাই এখানে শুধু অ্যান্টিমোনিয়াম টার্টারিকামটাকে আমি সংজ্ঞায়িত করেছি। যেমন কনজেশন অ্যান্ড ক্যাথার অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ দেখেন কোথায় ব্যবহার হয়, যদি কারো রেসপিরেটরি ট্র্যাকে যদি কনজেশন মানে চেপে ধরার মতো, আটকে ধরার মতো, ফাট খাওয়ার মতো, ক্যাথার মানে যে ঠান্ডা, হ্যাঁ জমে থাকে, কারো রেসপিরেটরি ট্র্যাকে যদি ঠান্ডা জমে থাকে এবং সেখান থেকে যদি ইনফ্লামেশন হয়, কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু অ্যান্টিম টার্ট খুব ভালো একটা রেমেডি। অ্যান্টিম টার্ট কিন্তু এই যে আমাদের যে কি বলে এটাকে, নিঃশ্বাস নিলে আমাদের অনেক সময় যে ঠান্ডায় যে বুক বসে যায়, নিউমোনিয়া, হ্যাঁ এই নিউমোনিয়া, শিশু বাচ্চাদের যে নিউমোনিয়া হয়, এই নিউমোনিয়ার কিন্তু খুব খুব ভালো, অত্যন্ত চমৎকার একটা রেমেডি কিন্তু হচ্ছে এই অ্যান্টিম টার্ট। Crossed released with wet sounding cough but scanty difficult expectation, unable to get it out and suffocation sinuses, অর্থাৎ তার যে
বয়েরটা উঠে সেটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, এবং এটা খুব ভারী হয়ে থাকে, কফগুলি সাউন্ড হয় এবং খুব অল্প পরিমাণের উঠে, অল্প পরিমাণের উঠে এবং সেটা সহজে বের হইতে চায় না, আনএবল টু গেট ইট আউট, মানে এই যে যে ভিতরে যে একটা কফ দম হয়ে আছে এটা সহজে মুখ থেকে বের হতে চায় না, যার কারণে কি হলো তার সাফোকেটিং লাগে, মানে মনে হচ্ছে যে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে থাকা, নিঃশ্বাস আশ্বাস হয়ে থাকা, এবং সাথে সাইনোসিস দেখা দেয়, হ্যাঁ, সাইনোসিস একটা ক্লিনিক্যাল টার্ম। ইরিটেবল প্রিভেন্স, অর্থাৎ তার মেজাজ তখন খিটখিটে হয়ে যাবে এবং সে কিচিরমিচির স্বভাব করবে, হ্যাঁ, বিশেষ করে বাচ্চারা দেখবেন যে একটু কিসমিস কিসমিস করতেছে, ঘেমে যাচ্ছে, তাদের বুক ঢুকে যাচ্ছে, তারা নিঃশ্বাস নিতে পারছে না, এবং ভিতর থেকে কোনো ধরনের গয়ার উঠতেছে না, এবং ওভার টাইমস অফ স্লিপিনেস, এবং দেখা যাচ্ছে যে তাদের ঘুমের একটা ডিস্টার্ব হচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের, এবং অ্যান্টিহিস্টামিনটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, এবার আমি আসি ফেস, অর্থাৎ একটা অ্যান্টিহিস্টামিন পেশেন্টের চেহারাটা কেমন হবে বা তার চেহারাটা কিরকম হতে পারে যদি সে কোনো রোগে আক্রান্ত হয়। সেটা হচ্ছে তার কোল্ড, তার শরীরটা থাকবে ঠান্ডা, ব্লো নীল রঙের এবং ফ্যাকাশে দুইটাই, এবং কভার্ড উইথ কোল্ড সোয়াট, এবং তার যে ঘামটা হবে পুরা ঘাম একটু ঠান্ডা ঠান্ডা ঘাম থাকবে এন্টিমটাটেড, এবং সাথে কি আপার লিপ ড্রন আপ, মনে হচ্ছে যে উপরে ঠোঁটটা একটু আঁকানো থাকবে। আঁকানো কি আমরা বুঝি, ঠোঁটের চতুর্দিকে একটু আমরা খেয়াল করি, অনেকের ঠোঁট দেখবেন একটু আঁকানোর সাইজ, মনে হয় যে পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু ঠোঁটটাকে আঁকানো হয়েছে, বিশেষ করে উপরের ঠোঁটটা। এটা হচ্ছে তার চিনার একটা উপায়। একটা হচ্ছে ইনস্ক্রেস্ট কোয়ারিভিং অফ চিন এন্ড লর্ড জো, অর্থাৎ সবসময়ই তার মানে স্পন্দন করবে তার এই যে চিন, মানে চিন থেকে কি বলে থুতনি এবং যত বুঝি যে দুই চাপার মাঝখানে যে একটু অংশ থাকে তাকে আমরা চিপ বলি, যেটাকে আমরা চিপ বলে চিনি, দুই চাপার মাঝখানে মাথার দুই পাশে দুই ইয়ের মাঝখানে যে জায়গাটা ওটাকে আমরা জ বলি। এই লোয়ার জ বিশেষ করে নিচের পাটির জটাতে এবং তার গালটাতে সবসময় একটি কোয়ালিভেয়ার, মানে হচ্ছে যে একটু স্পন্দন, কেঁপে কেঁপে উঠা, ফুরকানো, আমরা যেটাকে বলি যে ফুরকায়, অনেকে বলে যে আমারই তো ফুরকায়, এই ফুরকানো এরকম একটা টেন্ডেন্সি অ্যান্টিমিটার পেশেন্টদের মধ্যে থাকবে। এবার আমি আসি কনফার্মেটরি সিমটম, অর্থাৎ কি সিমটম দেখলে আমি সহজেই বুঝে ফেলতে পারবো যে এটা আর কেউ নয়, আমার অ্যান্টিমিটারের পেশেন্ট। অল কমপ্লেন্টস অ্যাটেন্ডেড উইথ ইরিটেবল ডিজায়ার টু স্লিপ, মানে যত ধরনের কমপ্লেন আছে সবগুলো কমপ্লেনই তার একটা ঘুমের সাথে সম্পর্ক থাকবে, হ্যাঁ, তার ঘুম ঘুম ভাব, এই কারণে তার মেজাজ খারাপ, কোনো কিছুতে তারা ভালো লাগছে না, কোনো কিছু মানে অ্যাটেনশন দিতে পারছে না, এরকম একটা মানে ডিস্টার্ব তার ঘুমের মধ্যে থাকবে। নশিয়া, ভমিটিং, coldness, drowsiness, perspiration, sweat, runs through and all this of this remedy, অর্থাৎ বমি বমি ভাব, নশিয়া মানে বমি করা, আর ভমিটিং মানে হচ্ছে বমি বমি ভাব। আমরা একটু খেয়াল করি দুইটা রুব্রিক্সের ভিতরে, যদি কোনো পেশেন্ট আমাদেরকে বলে যে আমার বমি হয় না কিন্তু বমি বমি ভাব লাগে, দ্যাটস মিন নশিয়া। আর যদি বলে যে না আমি বমি করেই ফেলি, সেটা হচ্ছে ভমিটিং। কোল্ডনেস মানে ঠান্ডা অনুভূতি হওয়া, হ্যাঁ, ড্রাউজিনেস অর্থাৎ একদম ড্রাউজিনেস মানে যে মানে একদম কি বলি একদম যে ড্রাউজি, একটু ঘুম ঘুম ঝিমানো ঝিমানো ভাব, হ্যাঁ, প্রস্টেশন মানে হচ্ছে যে একদম খুব অল্পতেই সে মানে ইয়া হয়ে গেছে, নার্ভাস ফিল হয়ে গেছে, প্রস্টেশন, গ্রেট প্রস্টেশন মানে একদম দুর্বল হয়ে গেছে অল্পতে, আসলে কামেল মুরগির মতো। সোয়াট প্রচুর ঘাম, হ্যাঁ, এবং রানস থটস দ্য হোল অফ দিস অফ রেমেডি, এবং প্রত্যেকটা লক্ষণে কিন্তু এই রেমেডিটাকে অর্থাৎ অ্যান্টিমিটারটাকে কিন্তু নির্দেশন করে। গ্রেট অ্যাকুমুলেশন অফ মিউকাস ভেরি লিটল এক্সপেকটেশন, অর্থাৎ তার প্রচুর মিউকাস কিন্তু সেখান থেকে অল্প পরিমাণের গয়ার উঠে, মানে কি মানে মিউকাসটা বের হয় খুব অল্প পরিমাণে, কিন্তু আছে কিন্তু প্রচুর মিউকাস জমানো, বাট সেটা খুব অল্প পরিমাণের বের হচ্ছে। এবং কি ক্র্যাভিং আপেল, অর্থাৎ পেশেন্ট প্রচুর আপেল পছন্দ করে। ক্র্যাভিং একটা আমি বলছি ডিজায়ার, খাওয়ার ইচ্ছা, ডিজায়ার এবং ক্র্যাভিং দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি বারবার বলি আবারও বলছি আমার শিক্ষার্থীদের জন্য, তারা যেন বুঝতে ভুল না করে, তারা যেন খুব সহজে একটা রেপার্টরি করে যাতে মেডিসিনকে সামনে আনতে পারে, যার কারণে আমি যে কমন রেমেডি গুলি বারবার বলছি। ডিজায়ার হইতেছে যেটা ইচ্ছা, যেমন কোনো পেশেন্টকে যদি আমরা জিজ্ঞাসা করেন যে আপনার কি পছন্দ, মাছ মাংস ডিম, প্রথম দিকে হইতেছে পেশেন্টটা বলবে যে স্যার আমি তো সবই খাই,
এটা কিন্তু সঠিক উত্তর হলো না। আপনি তাকে কিভাবে বলবেন যে না সব না? ধরেন আমি আপনার টেবিলে মাছ মাংস ডিম রান্না করে দিলাম, এখন আমি আপনাকে বললাম যে আপনার পছন্দ মতো যে কোনো একটা খাবার খাবেন, তখন আপনি কোনটা খাবেন? তখন সে বলবে যে ও আচ্ছা, তাহলে হয়তো আমি মাংসটা খাবো, বা তাহলে হয়তো আমি মাছটা খাবো, বা তাহলে হয়তো আমি ডিমটা খাবো। এটা হচ্ছে ডিজায়ার। আর যখন ক্রেভিং হবে তখন সে বলবে যে স্যার আমার তো প্রচুর পছন্দ মিষ্টি, আমার এত পছন্দ, দোকান দেখলে আমি লোভ সামলাতে পারি, আমি নেমে মিষ্টি একটা খাবোই। মাংস আমার এত পছন্দ, প্রতিবেলায় মাংস না হলে আমি ভাতই খাবো না। ঝাল আমার এত পছন্দ, প্রতিবেলায় কাঁচা মরিচ দিয়ে আমার হইলেও আমার ঝাল খাইতে হবে। দ্যাটস মিন ক্রেভিং। মানে কি ডিজায়ার থেকে আরো উপরে। ডিজায়ার হচ্ছে আপনার পছন্দ সহিত একটা হইলেও হলো না হলে না, এটার প্রতি খুব বেশি নাই। আর ক্রেভিংটা হচ্ছে প্রচুর অদম্য ইচ্ছা, ওটা খাওয়ার প্রতি একটা আকর্ষণ, একটা নেশা। দ্যাটস মিন এটাই হচ্ছে ক্রেভিং। তার মানে এনটিম টার্গেট পেশেন্টের আপেলের প্রতি প্রচুর ডিজায়ার থাকে, মানে ক্রেভিং থাকে, তারা আপেল খেতে চায়, এরকম একটা ক্রেভিং তাদের মধ্যে থাকে। টাং থিক, অর্থাৎ জিহ্বাটা থাকবে মোটা, হোয়াইট, পেস্টি, উইথ রেডনেস, পার্পল এন্ড রেডনেস এন্ড রেড অফ স্টিক্স। অর্থাৎ এখানে দেখেন এন্টিম টাটের কিন্তু চমৎকার একটা লক্ষণ হচ্ছে জিহ্বা। জিহ্বাটা থাকবে একদম সাদা এন্টিম টাটের, এবং কি হচ্ছে থিক, মোটা। মোটা থাকবে, সাদা থাকবে। পেস্টি, পেস্টি তো আমরা বুঝি, এটা তো আসলে বোঝানোর মতো কিছু নাই। পেস্টি, এবং তার চতুর্দিকে, হ্যাঁ, জিহ্বার চতুর্দিকে কিন্তু তার একটা মানে রেডনেস একটা থাকবে, রেডনেস ভাব, রেডনেস। জিহ্বার চতুর না তো, এটা হচ্ছে আপনার চতুর্দিকে, এবং ওই যে প্যাপিলিয়া, প্যাপিলিয়া হইতেছে ওই যে একটু খাড়া 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 স্তম্ভের মতো, একটু একটু উঁচা 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 যেগুলো, এগুলো খুব রেডনেস থাকে, হ্যাঁ, এগুলো খুব লাল লাল রঙের থাকবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের যে পাঁচটা কথা, এই পাঁচটা কথার উপরে কিন্তু আমরা কনফার্ম। যদি কোনো রোগীর দেখেন এই পাঁচটা লক্ষণ, তার প্রচুর মিউকাস আছে, গয়ে উঠতেছে না, এন্টিম টার্ড, তার হইতেছে কি তার ঘুমের কারণে যে কোনো সমস্যা দেখা দিচ্ছে, তার হচ্ছে যে সে তার টাং ঠিক, এবং তার প্যাপিলিয়ার উপরে যে লাল লাল ইয়াটা থাকে সেটা লাল কালারের, এবং সে প্রচুর পরিমাণে আপেল খেতে চাচ্ছে। বমি হচ্ছে, বমি, ঝিমানো ভাব, প্রস্ট্রেশন, সোয়াট, এগুলি সবকিছু কিন্তু এই রেমেডিকে ইন্ডিকেট করে। তাহলে এগুলো দেখতে পান, আমরা বুঝতে পারবো যে এন্টিম টার্ডের পেশেন্ট। এবার আরো আছে নসিয়ান ভমিটিং ইন এনি পজিশন এক্সেপ্ট লাইং অন রাইট সাইড। অর্থাৎ এন্টিম টার্ডের কিন্তু বমি এবং নসিয়া দুইটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। এন্টিম টার্ড দেখা যায় যে অনেক শিশু, ছোট বাচ্চারা দেখবেন যে বমি করতেছে, হ্যাঁ, চাকা চাকা দুধ দুধ বমি করে, দুধ যা খায় তাই বমি করে ফেলে, চাক 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 বমি। এটার ক্ষেত্রে কিন্তু এন্টিম টার্ড, ইথুজাও আছে, কিন্তু ইথুজা দুধের কালারটা আবার একটু চেঞ্জ হবে, আর এন্টিম টার্ড এটা সাদাই থাকবে। এটা এন্টিম টার্ড কিন্তু খুব ভালো একটা রেমেডি, হ্যাঁ। কমপ্লিট অ্যাবসেন্ট ইন থার্স্ট উইথ ব্রঙ্কাইল টিউবওয়েলস, যাদের যে ব্রঙ্কাইল মানে ওই যে এটা হচ্ছে ফুসফুস প্রদাহ, যাদের সমস্যা থাকে, তাদের একটু মানে পিপাসাটা কম থাকতে পারে, হ্যাঁ, তাদের পিপাসাটা থাকে না আর কি, এটা এই ধরনের তাদের একটা কমপ্লেন থাকবে। ভায়োলেন্ট পেন ইন স্যাক্রোলাম্বার রিজিয়ন, লিফটিং, slitting a foot to move may causes resting and cold clammy sweat। দেখা যাচ্ছে যে তাদের যে এই যে স্যাক্রোলাম্বার রিজিয়নটা আছে, এটা থেকে ভায়োলেন্ট পেইন হয়, প্রচুর পরিমাণে পেইন হয়। এবং পেইনটা কখন বাড়ে? যখন সে লিফটিং করে, হ্যাঁ, স্লাইড এফোর্ট টু মুভ, মানে দেখা যায় যে একটু স্লাইড ঘুরতেছে, মুভ করার জন্য একটু স্লাইড, একটু ঘুরতেছে, হ্যাঁ, এগুলো কারণ যদি যখন থাকে তখন তার ভিতরে এই মানে এই ব্যথাটা স্যাক্রো ইলিয়াক লাম্বার রিজিয়নটাতে প্রচন্ড পরিমাণে পেইন হয়। এবং আরেকটা আছে পাস্টুলার ইরেপশন লাইক স্মল পক্স। পাস্টুলার ইরেপশন, স্মল পক্স তো আমরা চিনি যে একদম ব্রণের মধ্যে উপরে একটু কেমন জানি কি বলি পুজের মতো হয়ে থাকে, কিন্তু ওটা আসলে স্মল পক্স না, স্মল পক্স এর মতো। যদি এরকম কোনো ইরেপশন থাকে যে ভিতরে ফুসফুস জমা আছে এবং ছোট ছোট পক্স, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক দেখি। একটা বাচ্চা নবজাত শিশু হওয়ার পরে দেখবেন যে তার গালের মধ্যে, মুখের মধ্যে, শরীরের ভিতরে ছোট 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 পাস্টুলার মতো বেড়েছে, লাল হয়ে গেছে। এই ধরনের ইরেপশনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক চমৎকার একটা রেমেডি। তারপরে কি আছে অল ইফেক্ট অফ ভ্যাকসিনেশন হোয়েন রেমেডিস ফেল এন্ড সাইলেশিয়া ইজ নট ইন্ডিকেটেড। হ্যাঁ, দেখা যাচ্ছে যে যদি কোনো ভ্যাকসিনেশন মানে টিকা দেওয়ার কারণে যদি কোনো ইফেক্ট হয়,
এবং যদি সব ধরনের রেমেডি ফেল হয় এবং সাইলেশিয়াকেও যদি মানে ইন্ডিকেট না করে, তাহলে কিন্তু এনটিমটারটা খুব ভালো একটা রেমেডি। All complaints attended with irritable desire to sleep, either absent trust এবং nausea, vomiting, coldness and drowsiness, so at run have to fall of this remedy and lack of reaction। অর্থাৎ সব ধরনের কমপ্লেনের ভিতরে বমি বমি ভাব, কোল্ডনেস ঠান্ডা একটা ভাব, ড্রাউনেস, সোয়াট প্রচন্ড ঘাম থাকবে, এগুলো থাকলে সাধারণত আমরা এন্টিপ্টারকে বিবেচনায় রাখবো। এবার আমি আসি মাইন্ড। হ্যাঁ, মাইন্ড তো একটা মজার বিষয়, মাইন্ড ছাড়া তো কোনো মেডিসিন হয় না। এবার আমি প্রথমে মাইন্ডটাকে নিয়ে এসেছি। মাইন্ড দেখেন কেমন থাকবে এন্টিপ্টারের। ফেয়ার অফ বিং অ্যালোন, অর্থাৎ সে একা থাকতে ভয় পাবে। এন্টিপ্টারের প্রথম মাইন্ডটাই হচ্ছে, এবং এটা একদম বড় করে দেওয়া, যে সে ফেয়ার অফ বিং অ্যালং, একা থাকতে ভয়, কিন্তু লাইকোপোডিয়ামও পায়। হ্যাঁ, একা ভয় থাকতে সে লাইকোপোডিয়ামও পায়। এবং একা ভয়ের আরেকটা মেডিসিন আছে, ভুলে গেলাম কালকে কি মেডিসিনটা দিল, যাই হোক মানে ভুলে গেছি। আর অনেক মেডিসিন আছে, ওই মেডিসিনটা একটু বেশি ইন্ডিকেট করে। যাই হোক, এই লাইকোপোডিয়াম একা থাকার ভয় আর এন্টিপ্টারের একা থাকার ভয়টা কি? লাইকোপোডিয়াম একা থাকার ভয় পাঁচটির মধ্যেও আছে। হ্যাঁ, কিন্তু তিনটার কি কিভাবে? কারণ পাঁচটিরা যখন একা থাকে তখন কিন্তু সে রাতে অন্ধকার ভয় পায়। সে কিন্তু রাতে একটু মৃদু লাইট জ্বালায় ঘুমাতে পছন্দ করে, ডিম লাইট জ্বালায় ঘুমাতে পছন্দ করে। এটা তার একাকিত্বের ভয়, ভূত প্রেতের ভয় বা অন্য কিছু চিন্তা ভাবনা করে। আবার লাইকোপোডিয়াম একা থাকতে ভয় পায়, কিন্তু সে চায় যে তার রুমে যেন কেউ না থাকুক, মানে তার পাশের রুমে যেন থাকে। এটা হচ্ছে লাইকোপোডিয়াম। সেও ভয় পায়, কিন্তু সে চায় যে আমার রুমে যেন না থাকুক, আমার পাশের রুমে যেন কেউ থাকুক, আমি যেন কোনো সমস্যা হলে তার কাছ থেকে যেন আমি হেল্পিং হ্যান্ডটা নিতে পারি, অর্থাৎ আমি ডাকলে যেন সে চলে আসে। এটা হচ্ছে লাইকোপোডিয়াম। কিন্তু এন্টিমটার হেয়ার বশতই, মানে সে দিনে রাতে নাই, সে একা থাকতেই সে ভয় পায়। হ্যাঁ, সে দিনে হোক রাতে হোক, সে বলবে যে না, আমি রাতে একা ঘুমাইতেই পারি না কাউকে ছাড়া। এটা হচ্ছে তার ফেয়ার আর কি। ব্যাড হিউমার এবং ডিসপয়েন্টেড, মানে খারাপ কোনো কিছু নিয়ে চিন্তা করা বা ভাবা, যেগুলো তার বারবার ঘুরে আসে, বারবার তার মনের ভিতরে উকি দেয়, কি হবে না হবে এগুলো নিয়ে ভাবা। ফ্রাইটেন্ড এভরি ট্যারিফ, যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে। হ্যাঁ, একদমই মানে ট্যারিফ মানে ছোটখাটো বিষয়, যেগুলি হয়তো ভাববার কোনো বিষয়ই না, অথচ এই বিষয়গুলো উনি সে ভাবে, প্রচুর পরিমাণে ভাবে। মনিটরিং মিউটারিং ডিলিরিয়াম, অর্থাৎ সে মিউটারিং হইতেছে যে গুনগুন গুনগুন করে। হ্যাঁ, এটা তার একটা ডিলিরিয়াম, মানে সে হইতেছে এটা মানুষের দিক থেকে তার ডিলিরিয়াম। কথা কেউ নাই, একা একা বসে আছে, কিন্তু একা একা সে ফিস ফিস করে কথা বলছে কারোর সাথে, সে ভাবতেছে যে হয়তো আমার সাথে কেউ আছে। হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি তার ভিতরে কাজ করে। স্টুপিড এন্ড ওয়েকনেস, হ্যাঁ, এওয়েকিং, মানে সে সবসময় একটু মানে কি বলবো, একটু হতভঙ্গ বা একটু মানে এটা আসলে বলা যায় না, মানে একটু হতভঙ্গ টাইপ থাকে আর কি সবসময় এই এন্টিমিটারের পেশেন্টেরা। অ্যাবটেন ইজিলি অ্যাওয়ান্ডিং উইথ টু বি লেফট অ্যালং। এখানে এটা হইতেছে যে যখন সে একা থাকে তখন তার ভিতরে একটা মানে ক্ষত সৃষ্টি হয়, মনে হয় যে তার ভিতরে একটা ক্ষত। এটা অ্যাপথেটা সে অর্থে বুঝাইছে। প্যাবিশ হুইসিং এন্ড ময়নিং, প্যাবিশ মানে হচ্ছে কিচিরমিচির করা, এবং সেটা কি উইনিং এন্ড ময়নিং মানে হচ্ছে গুংরানো, গুংরায় একা একা কিচিরমিচির করে, একা একা চিৎকার করে, একা একা মানে কথা বলে, এই টেন্ডেন্সি গুলি এন্টিমিটার পেশেন্টের মধ্যে থাকে। ডিসপায়ার অফ দিস রিকভারি, মানে সে কি আসলে আরোগ্য হবে কিনা, এটা নিয়ে সবসময় সে একটা টেনশনের মধ্যে থাকে, যে আমার যে রোগটা হয়েছে আমি কি আসলে এটা আরোগ্য হতে পারবো কিনা, মানে রোগ নিয়ে অনেক বেশি ভাবে। Children constantly wishing to be carried, affect, unwilling to be looked at or touch, অর্থাৎ যারা বাচ্চা আছে, বাচ্চা শিশুদের, এদের সাধারণত একটা মানে কুলে নিয়ে ঘোরার একটা মানে প্রবণতা থাকে। অর্থাৎ কুলে নিয়ে যারা ঘুরে এই বাচ্চাদেরকে, সেই বাচ্চারা খুব ভালো বেটার ফিল করে। এবং দেখা যায় যে, এবং টাচ করলে, একটু যদি টাচ করা হয় তাদেরকে মানে করা হয়, তাহলে কিন্তু সে মানে বেটার ফিল করে। এখন কুলে নিয়ে ঘোরার কিন্তু ক্যামোমিলার রোগীও আছে, ছোট বাচ্চা যারা ক্যামোমিলার পেশেন্ট, ছোট বাচ্চা, এদেরও কিন্তু কুলে নেওয়ার ক্যারিক থাকে। কিন্তু ক্যামোমিলার বাচ্চাদের আবার টাচ করবেন, তারা রেগে যাবে,
তারা সেই টাচটা পছন্দ করে না। কিন্তু অপরদিকে কিন্তু এনফ্যান্টের বাচ্চারা কিন্তু টাচটা পছন্দ করে। হ্যাঁ, তারা চায় যে তাদের একটু হাত বুলাই দিয়ে একটু টাচ করুক, তাদের সান্নিধ্যে আসুক, এটা চিন্তা করে। তারপরে হচ্ছে কনসিয়াসনেস ওয়ান্টস টু ক্লোজিং আইজ, যখন সে চোখটাকে বন্ধ করে বিভিন্ন ধরনের নানান ধরনের অনেক কিছু সে মানে দেখতে পায়, অনেক কিছু সে বুঝতে পারে এবং বিভিন্ন ধরনের টেনশন বা খারাপ কোনো কিছু তার ভিতরে আসে। হ্যাঁ, মেলানকোলি কমপ্লেন আনরিমার্স সাফারিং। মেলানকোলি মানে হচ্ছে মনটা থাকা, মানে কি বলবো, চুপচাপ, বিষণ্ণতা। হ্যাঁ, মেলানকোলি আমরা বলি যে একদম মনটা বিষণ্ণ হয়ে আছে, সিপিয়া রুগীদের মতো চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, নিজে নিজে একা একা চলাফেরা করে, এটি হচ্ছে মেলানকোলি। ফেয়ারফুলনেস উইদিং এন্ড প্ল্যানিং বিফোর দ্য অ্যাটাক এন্ড সিকনেস। একটু পরে কার কেউ মনে হয় অডিও খোলা রেখেছেন, কাইন্ডলি একটু বন্ধ করেন। হ্যাঁ, তো দেখা যায় যে সে সবসময় মানে অসুস্থ হয়ে যাবে এই একটা চিন্তা ভাবনা করে কিন্তু সে কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করার পরেও অনেক সময় দেখা যায় যে সে অসুস্থ হয়ে যায়, সিকনেস হয়ে যায়, মনে হয় যে আমাকে কোনো অসুস্থতা তাকে ধরবে, অ্যাটাক করবে। রেস্টলেসনেস ইন চিলড্রেন বিং ক্যারিড অ্যাবাউট, বাচ্চারা খুব রেস্টলেস থাকে, কিন্তু তাদেরকে যদি ক্যারি করা হয় তাহলে আবার সেটা বেটার ফিল করে, অর্থাৎ ফুলে উঠে বেড়াইলে তারা খুব বেটার ফিল করে। এবার আমি আসি মাথা, হেডে কি? ভার্টিগো অল্টারনেটিং উইথ ড্রাউনেস এন্ড কনফিউজ, তার মাথা খুব ঘুরায়, এবং অল্টারনেটিভ ড্রাউসিনেস, মানে একটা ড্রাউসিনেস হইতেছে যে একটা ঝিমানো ঝিমানো, ঘুম ঘুম, এরকম একটা ভাব থাকে মাথা ব্যথার সাথে। মাথা ব্যথা না, মাথা ঘুরানো। মাথা ব্যথা আর মাথা ঘুরানো কিন্তু আলাদা, এটা একটু খেয়াল করবেন। হেডেক মানে মাথা ব্যথা, আর ভার্টিগো মানে মাথা ঘুরানো। হ্যাঁ, পেশেন্ট অনেক সময় কিন্তু বুঝতে পারে না, সে এসে বলে যে স্যার আমাকে মাথা ঘুরায়। তখন যদি আপনি এটাকে ভার্টিগো ধরেন, তার কাছে ভালো করে না জিগে, তখন আপনাকে জিজ্ঞাসা করবেন যে মাথা কি ঘুরায় নাকি ব্যথা করে, কোনটা? তখন শুনলো যে না, আমার যে মাথার কপাল গুলি দেখে কেমন জানি একদম মনে হয় যে কেউ মনে পিষে দিতেছে, বা হেমারাইজ পেন হাতুড়িতে বাড়ি দিতেছে, এরকম লাগে। এটা কিন্তু ব্যথা, এটা কিন্তু ঘুরানো না। আর ঘুরানোটা কি, তা কোথাও চক্কর দিবে, মনে হবে যে আমি স্থির হয়ে আছি আর বাকি সব ঘুরতেছে, এটা হচ্ছে ঘোরা, এটা হচ্ছে ভার্টিগো। হ্যাঁ, আর যেটা ব্যথা সেটা হচ্ছে হেডেক। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, এটা বুঝতে হবে। ব্যান্ড লাইক ফিলিংস অফ ফরহেড, মানে সে বলবে যে তার মাথাকে যেন বেঁধে রাখছে, ব্যান্ড করে রাখছে। ব্যান্ড লাইক এরকম একটা ফিলিংস তার ভিতরে থাকে। হেড নট অ্যান্ড সোয়াটারি, হট অ্যান্ড সোয়েটি, অর্থাৎ তার মাথাটা গরম এবং ঘাম থাকবে এই অ্যান্টিপ্যাটেড পেশেন্টদের। তারপর আইস, তার চোখটা কি থাকবে? আইস আর সানকেন উইথ ডার্ক রেঞ্জ অ্যারাউন্ড দেম, দ্য লিপ পেল এন্ড শিভার্ড, অর্থাৎ তার চোখ দেখা যাচ্ছে যে একদম ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, সানকিন মানে একদম ভিতরে চোখটা ঢুকে যাচ্ছে, এবং চোখের চারিদিকে কালো হয়ে থাকবে, কালো কালো ছাপ, তাকে দেখে মনে হয় অনেকদিন সে ঘুমায় নাই। অনেকদিন সে ঘুমায় নাই, এবং তার ঠোঁট কাঁপবে, এবং সাথে কি তার ঠোঁট পেল থাকবে এবং কাঁপবে তার ঠোঁটগুলো। নসালটিল and related and flapping with a drugstore appearance inside them. নসেপ্টের হইতেছে ওই যে নাকের ছিদ্র, আমরা যেটাকে বলি নাকের ভিতরে যে ছিদ্র থাকে, এইটা দেখা যাচ্ছে যে তার বন্ধ থাকবে। সে বেশিরভাগ সময় বলবে যে আমার এই যে নাকের ছিদ্রটা বন্ধ, এবং যার কারণে তার ঘুমানো বা তার যে একটা বাহির থেকে এটা বোঝা যাবে, এই যে নাকটা যে বন্ধ হয়ে আছে এর কারণে এটা বোঝা যাবে বাইর থেকে। হ্যাঁ, এবং সে এটার কারণে বিরক্ত বোধ করবে। মাউথ, টাং ক্লোটেড, তার জিহ্বাটা ক্লোটেড থাকবে, পেস্টি থাকবে, ঠিক হোয়াইট এন্ড রেডনেস পার্পল, এটা আমি তো বলে দিলাম, রেড ডার্ক এন্ড অরেঞ্জ ইন স্টিকি, ড্রাই ইন দ্য মিডিল। জিহ্বাটা তার ক্লোটেড থাকবে, পেস্টি থাকবে। হ্যাঁ, পরিষ্কার, কিন্তু পরিষ্কারও আছে বা ক্লোটেডও আছে, দুইটাই। হোয়াইট, বিশেষ করে হোয়াইট, একদম ক্লিন হোয়াইট থাকবে, পার্পলটা রেড কালার থাকবে। আর হচ্ছে তার ড্রাই থাকবে মিডিলে, জিহ্বার যে ড্রাইনেসটা থাকবে সেটা কিন্তু মাঝখানে থাকবে শুকনা, চতুর্দিকে ভিজা, জিহ্বার মাঝখানে শুকনা। এবং বিশেষ করে ফ্লো অফ স্যালাইভা ডিউরিং প্রেগন্যান্সি, এবং প্রেগন্যান্সি থাকা অবস্থাতে কিন্তু পেশেন্টের প্রচুর স্যালাইভেশন হবে, মুখ একটু পরে পরে থুথু আসবে এবং মুখ স্যালাইভেশনে তার ভরে যাবে। মাউথ রিমেইন ওপেন আফটার ইয়াইং, মানে যখন সে মুখ খুলবে তখনই তার হামানি উঠবে, মানে হা করলেই তার হামানি উঠবে, এরকম একটা কমপ্লেন পেশেন্ট বলবে।
ইম্পেটেন্স অফ টিথ এন্ড বর্ডার আফটার দ্য টাং, জিহ্বার চতুর্দিকে খাঁজ কাটার দাগ, যেটাকে ইম্পেন্টস বলা হয়। ইমপ্রিটেন্স, হ্যাঁ, যেটাকে বলা হয় যে চতুর্দিকে যে মাকসলের রোগীদের মতো চতুর্দিকে একটা খাঁজ কাটার মতো থাকবে। এবার আসে জিআইটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট। ক্র্যাভিং ফর অ্যাপেলস, এটা তো আমরা জানি যে আপেল খাওয়ার প্রতি তার অদম্য ইচ্ছা থাকবে, সাথে অ্যাসিড ফ্রুটস, সাওয়ার থিংস এন্ড স্ট্রং লিকুইড। অর্থাৎ শুধু যে আপেল তা না, অ্যাসিড জাতীয় খাবার, যেমন টক জাতীয় খাবার, অ্যাসিড জাতীয় খাবার এবং স্ট্রং লিকুইড, এবং কি একদম যে লিকুইড খাবারগুলি, হ্যাঁ, স্ট্রং লিকুইড খাবার, এই খাবারগুলিকে সে পছন্দ করবে। অ্যাভারশন টু মিল্ক এন্ড টোবাকো, সে দুধ এবং টবাকো, তামাক জাতীয় খাবারকে অপছন্দ করবে, সে এগুলো কখনোই খেতে পারবে না, দুধ এবং তামাক। নসিয়া, রিস্টিং and vomiting, especially after food with deadly faintness and prostration. ফাইটনেস এন্ড প্রস্টেশন, অর্থাৎ বমি বমি ভাব এবং বমি আসা কোনো কিছু খাবারের পরে তার একদম একদম সে বমি করবে, এবং বমি করার পরে এত প্রস্টেশন হয়ে যাবে, মানে এত দুর্বল হয়ে যাবে যে মানে সে একদম মানে ফেইটি হয়ে যাবে, যে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে, এত পরিমাণে তার পেয়ে, অর্থাৎ তার খাবারের পরে, এবং বিশেষ করে কি জাতীয় খাবার, দুধ এবং টবাকো, এই জাতীয় খাবার খেয়ে যদি কোনো পেশেন্টের একদম অবস্থা মানে একদম রুচিরন হয়ে যায়, একদম খুব ক্লান্ত বোধ হয়ে যায় বা শরীর ছেড়ে দেয়, বা যাকে আমরা বলি যে গ্রেট প্রস্টেশন হয়, তাহলে কিন্তু এই অ্যান্টিমোনিয়া খুব ভালো একটা রেমেডি। নসিয়া কামিস ওয়েজ, হ্যাঁ, মানে বমি পর পর আসবে, হ্যাঁ, একটু পর পর আসতে থাকবে বমিটা। নসিয়া প্রোডাক্ট ফেয়ার উইথ প্রেশার ইন precordial region and followed by headache with gnawing and lacrimation. অর্থাৎ দেখা যাচ্ছে যে নসিয়ার এই যে একটা আমরা চাপ দিলে, হ্যাঁ, পেটের একটা ইয়েতে চাপ দিলে সে একটু বেটার ফিল করবে, এবং তার এই নসিয়া বমি ভাবের সাথে তার মাথা ব্যথা থাকবে, হামানি থাকবে, এবং ল্যাক্রামেশন, যেটা আমরা বলি যে চোখ থেকে একটু পানি পড়া আর কি, এই ধরনের সিমটম তার মধ্যে থাকবে। ভমিটিং ইন এনি position except lying on right side, vomiting for scrub, then exhibition and sleep. Erection like bad eggs, অর্থাৎ ইরেকটেশন একটা কি বলে ঠিক উদ্গার, ঢেকুর যে উঠবে একদম পচা ডিমের মতো তার গন্ধ থাকবে, হ্যাঁ, এবং স্পাজমোটিক কোল মাছ ফ্লেটাস, তার পেটের ভিতরে একটা স্পাজমোটিক মানে একটু পরে পরে স্পন্দন জাতীয় একটা ব্যথা থাকবে, এবং এটার কারণে তার ফ্যাটাস যাবে, মানে অদব হয়ে যাবে, হ্যাঁ। আর ভমিটিংটা হবে তার ঘুমানোর বা অতিরিক্ত টেনশন যদি করে, অতিরিক্ত টেনশন করলে বা রাত জাগলে দেখা যাবে যে পরের দিন পেশেন্ট বমি করছে, এবং তার কি থাকবে, ডায়রিয়া থাকবে, এবং ডায়রিয়ার সাথে পলে মানে নিত্যন রোগ যেটাকে বলে নর্তন রোগ থাকবে, এবং সাথে ডায়রিয়া থাকবে। এটা হচ্ছে জিআইটি। এবার আমি আসি চেস্টে কি হবে, চেস্ট সেম ফুল গেট লস এন্ড লেস ইন রাইজড, মানে সে ভাববে যে তার বুক মনে হয় মানে পুরা চেস্টটা বডিটা মানে বুকটা মনে হচ্ছে যে কোনো কিছু দিয়ে একদম ফুল করা ভরাট, হ্যাঁ, এটা কোনোভাবে সে সেটাকে রিলিজ করতে পারবে না, এরকম একটা, অর্থাৎ তার নিঃশ্বাস সাফোকেশন একটা ভাব থাকবে। ব্রঙ্কাল টিউবস ওভারলোডেড উইথ মিউকাস, এবং এটা এই যে চেস্ট একটা ফুল ভাব, এটা কারণ হচ্ছে অ্যান্টিমোনিয়া পেশেন্টদের কিন্তু রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ চেস্টে কিন্তু খুব ভালো কাজ করে, এবং এর যাদের যে ব্রঙ্কিয়াল আছে আমরা জানি যে ঠান্ডা লাগা, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, বা তাদের কোনো মিউকাস আটকে থাকে, প্রচুর পরিমাণে মিউকাস ঠান্ডা জমে থাকে, নিউমোনিয়া যাদের সমস্যা, এই ধরনের রোগীরা কিন্তু খুব ভাবে যে আমাদের বুকটা মনে হয় কোনো কিছু যে ফুল হয়ে আছে, অর্থাৎ নিউমোনিয়ার একটা খুবই অত্যন্ত ভালো একটা রেমেডি হচ্ছে অ্যান্টিমোনিয়া। Rapid, short, difficult breathing, abdominal breathing, seen as if is old, suffocated, much sit up of this breathing or flow. অর্থাৎ খুব দ্রুত, হ্যাঁ, ডিফিকাল্ট ব্রেথিং, তার মানে তার নিঃশ্বাস নিতে তার কষ্ট হবে, এবং এতে এই যে নিঃশ্বাস নেওয়া এটা একদম অ্যাবডোমিনাল পেট পর্যন্ত চলে যাবে, এবং খুব সাফোকেটেড ফিল করবে, মানে মনে হচ্ছে যে তার দম বন্ধ হয়ে আসছে, এবং সাথে কি সে মাস্ট সিট আপ উইথ এন্ড ব্রেদার অফ কফ, অর্থাৎ দেখা যাচ্ছে যে তার একদম বসা থাকলে সেখান থেকে উঠতে বাধ্য হবে কাশতে কাশতে, এত পরিমাণ কাশি হবে যে যদি বসা থেকে সে উঠতে বাধ্য হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কাশির রোগীর ওষুধের সাথে কিন্তু ট্রিটমেন্ট করে ফেলতে পারছি।
কফ ফলোড বাই ভমিটিং অর স্লিপ। কফটা কাশিটা সাধারণত বমি এবং স্লিপকে ফলো করবে। চাইল্ড, খুব মারাত্মক একটা বিষয়। অ্যান্টিমটাট বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রেমেডি। এবার আসেন বাচ্চাদের কি কি লক্ষণ আমরা এই অ্যান্টিমটাটটা ব্যবহার করব। চাইল্ড কফ হোয়েন অ্যাংরি, যখন চাইল্ড মানে কোনো বাচ্চা খুব রাগ করতেছে এবং এই রাগ থেকে যদি তার কফ হয় বা কাশতে কাশতে রাগ মানে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটাট খুব ভালো একটা রেমেডি। চাইল্ড ব্যান্ডস ব্যাকওয়ার্ডস উইথ কফ, অর্থাৎ ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে মানে সে মানে কাশতে কাশতে পিছন দিকে হয়ে যাবে, মানে ব্যাকওয়ার্ড হয়ে যাবে। যেটা ওই যে আমরা বলি যে ইয়ার মতো কি বলি একলামশিয়া বা পোলিও রোগীর মতো, দেখবেন যে বাচ্চারা পিছন দিকে একটু বেঁকে যায়, কাশতে কাশতে তার এমন অবস্থা হয় যে তার মনে হয় যে পিছন দিকে বাঁকানো। এরকম ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটাট একটা রেমেডি। এক্সপেকট্রেশন থিক এন্ড হোয়াইট, মানে যে এক্সপেকট্রেশন যেটা যে গয়ের উঠবে সেটা কিন্তু একটু মোটা থাকবে এবং হোয়াইট কালার থাকবে। Thirstlessness, when all those bronchial tuberculosis and copious discharge of mucus and great wetting in its chest, অর্থাৎ যখন তার প্রচুর পরিমাণে ডিস্টার্ব ব্রঙ্কাইলে থাকবে তখন কিন্তু সে একটু রেস্টলেস থার্স্টলেস থাকবে, মানে তার ভিতরে কিন্তু পিপাসাটা কম থাকবে এই মিউকাস থাকার কারণে। এবার আমি আসি স্কিনে কি হবে। কনভালশন when erection fail to appear, অর্থাৎ স্কিনে যদি কারো ইরাপশন থাকে এবং সেটা যদি কোনো প্রকারে কোনো কিছু দিয়ে আমরা সাপ্রেস্ট করি বা ফেল হয় কোনো নিয়ে, তাহলে কিন্তু তার কনভালশন অর্থাৎ খিঁচুনি হতে পারে। হ্যাঁ, এটা খিঁচুনি একটা রোগ হতে পারে স্কিনের এর কারণে। এবং পাস্টুলার ইরাপশন লিভিং এ ব্রাশ রেড মার্ক, এবং এই যে ইরাপশন গুলো কিরকম থাকবে, ইরাপশনের আগালে এই ইয়ের ভিতরে পুজের মতো থাকবে। পুজের মতো থাকবে এবং সেটা স্মল পক্স এর মতো। স্মল পক্স এর ক্ষেত্রে এবং ওয়ার্ডস এন্ড গ্ল্যান্ড প্যানিশ, হ্যাঁ, যদি কারো গ্ল্যান্ডে বা প্যানিশের গ্ল্যান্ডে যদি ওয়ার্ডস হয় মানে আঁচিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটাট খুব ভালো একটা রেমেডি। এইবার আমি আসি কি নোট খুব অল্প করে। এক্সটেন্ডেড ক্র্যাভিং অফ ফর অ্যাপেল, অর্থাৎ যেটা আমি বলছি যে প্রচুর পরিমাণে আপেল খেতে চায়। গ্রেট রেটিং অফ মিউকাস বাট ভেরি লিটল অফ এক্সপেকটেশন, অর্থাৎ প্রচুর পরিমাণে মিউকাস থাকবে কিন্তু খুব অল্প পরিমাণে বের হবে। এটা কিন্তু কিনোট। হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিনেরই অল্প কিছু কিনোট আছে যার অল্প কিছু কথাতে আমরা তুলে ধরতে পারি। এখন আপনার যদি কেউ জিজ্ঞাসা করে যে অ্যান্টিমটাট সম্পর্কে কিছু বলেন, অনেক আছে অ্যান্টিমটাট সম্পর্কে, আপনি কয়টা বলবেন? জাস্ট এই কিনোট গুলো তুলে ধরলে কিন্তু অ্যান্টিমটাটের পুরো একটা ফিচার কিন্তু পুরোপুরি জানা হয়ে যাবে। Cross rating like death rating, vomiting in any prostration except lying on the right side, অর্থাৎ যে কোনো ও যদি একটুখানি তার ভমিটিং হয় মানে বমি হয় তাহলে কিন্তু সে খুব মানে ইয়া হয়ে যায়, এবং যে কোনো পজিশনে তার বমিটা কোনোভাবে কমে না এবং খুব প্রস্টেশন হয়ে যায়, মানে যেটাকে বলে আপনার একদম কি বলে দুর্বল আর্সেনিক রোগীর মতো। আর্সেনিক রোগীগুলা কি হয়তো কয়েকবার ডায়রিয়া হচ্ছে বা পাতলা পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, ওদের ভিতরে গ্রেট প্রস্টেশন চলে আসে, একদম ক্লান্তি ক্লান্তি ভাব আসে। ঠিক অ্যান্টিমটাটের পেশেন্টদের মধ্যেও তাই। এবার আমি আসি ক্লিনিকের, অর্থাৎ কি কোন কোন জায়গাতে অ্যান্টিমটাটটা খুব ভালো কাজ করে। ব্রঙ্কিয়াল, চিকেন পক্স, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে আমরা সিওপিডি বলি। হ্যাঁ, এই সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, কনজাস্টিভ হার্ট ফেলিওর, সাইনোসিস, ইম্পিডিকো, পাস্টুল নিউমোনিয়া, রেসপিরেটরি ইনফেকশন এবং স্পেসিস, হ্যাঁ, সেপটিক। তাহলে দেখেন কতগুলো জটিল রোগ যাদের এই যে সিওপিডি অর্থাৎ যাদের ফুসফুসে পালমোনারি ডিজিজ থাকে, ফুসফুসে সমস্যা থাকে। চিকেন পক্স এর ক্ষেত্রে ব্রঙ্কাইল মানে ব্রঙ্কাটাইটিস যেটাকে আমরা বলি যে নিঃশ্বাসের সমস্যা বা ফুসফুস মানে মোট কথা হার্টের মানে চেস্টের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিমটাট খুব ভালো একটা রেমেডি। এবং রেসপিরেটরি ইনফেকশন, যদি কারো রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলি সব মেডিকেল টার্ম, এগুলো আমাকে বাংলা বোঝাই দেওয়ার মতো কিছুই নাই। ইম্পিটিগো এটা এক ধরনের স্কিনের রোগ, যেটা হচ্ছে ওই যে আগালে একটু পুরা পুজের মতো বের হয়, লাল হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের বেশি হয়। কোনো সেপসিস হয়ে গেলে, কোনো সেপটিক যদি হয়ে যায় কোনো পেশেন্টের, হ্যাঁ, প্লুরাইটিস, নিউমোনিয়া, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিমটাট খুব ভালো একটা রেমেডি।
এবং এন্টিমটাট কিন্তু 3x অলমোস্ট স্পেসিফিক ফর বেবিস হু হ্যাড ডায়রিয়া এন্ড অলসো ভমিটিং। এটা ডাক্তার স্টার্ট, হ্যাঁ ডাক্তার স্টার্ট বলছে যে যদি এন্টিমটাট 30x সবসময়ই কোনো পেশেন্টের মানে বিশেষ করে বেবিজের যদি কোনো ডায়রিয়া এবং ভমিটিং হয় তাহলে কিন্তু এন্টিমটাট 30x খুব ভালো কাজ করে। এবং ডাক্তার ফোবিস্টার কি বলেছে, এন্টিমটাট 30 or 200 অলমোস্ট স্পেসিফিক ফর ইম্পিটিগো। অর্থাৎ যাদের ইম্পিটিগো বের হয়, যে ইম্পিটিগো আপনারা এটা সার্চ দিয়ে দেখে নিন, ইম্পিটিগোর ক্ষেত্রে কিন্তু 30 এবং 200 পাওয়ারটা খুব ভালো কাজ করে, এটা আমাদের ডাক্তার ফোবিস্টার বলেছেন। হ্যাঁ, এবং all effective of vaccination when Thuja and Pseudoephedrine are not indicated। যদি কেউ ভ্যাকসিনেশন দেওয়ার পরে তার সমস্যা দেখা দেয়, সাধারণত ভ্যাকসিনেশন দেওয়ার পরে আমরা দুইটা রেমেডিকে বেশি সিলেক্ট করি, এক হচ্ছে থোজা আর এক হচ্ছে সাইলেশিয়া। কিন্তু থোজা আর সাইলেশিয়া যদি তাকে ইন্ডিকেট না করে তাহলে কিন্তু এই এন্টিমটাট কিন্তু আমরা দিতে পারি এই এন্টিমটাট পেশেন্টে। তাহলে এবার আমি একদম শেষ অবস্থানে চলে এসেছি। এবার আমরা জানি এন্টিমটাট রিলেশনশিপটা কি, কাকে কাকে সাথে আমরা এন্টিমটাটটাকে কম্পেয়ার করব। যেমন অ্যাকোনাইট, আর্সেনিকাম অ্যালবাম, ব্যারাইটাকা, ব্রোমেনিয়াম, টেম্পোরা, ফেরামফলসা, হিপারসালফার, আয়োডিয়াম, ইপিকা, কেলিকা, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, ফসফরাস, পালসিটিলা, টেরিটোরিয়াম, ভেট্রামেলবাম, এগুলি সবই কিন্তু এন্টিমটাটের সাথে কম্পেয়ার করা যায়। এবং এর অ্যান্টিডোট হইতেছে ব্যারাইটাকা, ব্রায়োনিয়া, ক্যাম্পর, কস্টিকাম এবং পালসিটিলা। হ্যাঁ, এটার অ্যান্টিডোট। আর এটা ডিউরেশন হচ্ছে 20 থেকে 30 ডে। অর্থাৎ আপনি যদি কোনো রেমেডি, বিশেষ করে শততমিক, 50 তো একদিনই ডিরেকশন, শততমিক যদি কোনো রেমেডি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 20 থেকে 30 দিনের মধ্যে অন্য কোনো রেমেডি আপনি এখানে প্রয়োগ করতে পারবেন না। তো থ্যাংক ইউ অল, সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। দাদা অফ করছেন?